ঢুকি বিন্দু ঢুকি সরো আর যেগুলো আছে সেগুলো আমাদের যেমন পিডিবির একটা সন্দেশের মাধ্যমে 1002 একর জমি 265 টাকা এর মধ্যে আমরা যে পর্যন্ত 900 দেখেছেন যে কোথাও কোথাও আমরা বিভিন্ন লিটিগেশন এবং নানা কারণে আমরা তিনি পৌঁছিয়ে দিয়েছেন এবং রেল যে সুবিধা এই রেল সুবিধা যে একই সাথে আমরা অত্যন্ত আনন্দিত উজ্জীবিত যে আমাদের জেলার মাননীয় সংসদ সদস্যবৃন্দ চেক বিতরণ করছি এটি ভূমি মন্ত্রণালয় থেকে এই ক্ষতিপূরণকে দেওয়ার অনুমতি দেওয়া হয় একই সাথে আমাদের আরেক ইসলাম সহ অন্যান্য সুধী মন্ডলী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি মাননীয় প্রধান সুবিধা সেই সুবিধা একটা স্তরের পর্যায়ে আছে এবং সবাই মন্ত্রী মহোদয় আজকের এই আয়োজনের মধ্যে আমাদের প্রধানমন্ত্রীর আশ্বাস যে বাংলাদেশের জন্মলগ্নের পর থেকে এ যাবৎ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা নীতি এটা এই আস্থার জায়গাটা আমাদের মাননীয় রেলমন্ত্রী মহোদয় আজকে আমাদের সাথে আর একটা ভিন্ন উচ্চতায় নিয়ে যাচ্ছেন আমরা আরো উজ্জীবিত একটা ছোট্ট পরিসংখ্যান দিই 2018 সালের 31 মে এই জেলার সংখ্যা 98 জাস্ট ডাবল এই সকল সিনিয়র পেশার প্রতিনিধিত্ব জনগোষ্ঠী নির্বাচিত প্রতিনিধি মাননীয় আগামীতে সময়াবদ্ধ যে কর্মপরিকল্পনা যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় করেন এবং কয়েকদিন ধন্যবাদ স্যারকে আমরা স্যার বলছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী একটু দ্রুত অনুরোধ জানাচ্ছি সমস্যা থাকলে সমস্যা যাতে এই বাপদাদার ভিটের প্রতি আমাদের এই প্রকল্প অবশ্যই এবং ওনাদের সাথে আমি সবসময় ব্যক্তিগতভাবে যোগাযোগ করি আমাদের এই কাজটি আগামী 2 বছরের মধ্যে শেষ করে আপনাদেরকে আমরা নিরাপদ সবচেয়ে নিরাপদ তো আমরা কক্সবাজারবাসীর কাছ থেকে এই প্রকল্প বাস্তবায়ন এছাড়া ওনার যারা ইলিশ সামলাচ্ছে আমরা বিভিন্ন সময় গিয়েছি এবং সম্প্রতি আমি একটা টেন্ডার এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের সহযোগিতায় আমরা তাদের কাছে আমি কৃতজ্ঞ এখানে আরো উপস্থিত আছেন আমাদের মন্ত্রণালয়ের প্রকল্পের জন্য নিবেদিত প্রকল্পের জন্য অধিগ্রহণ জমি এই জমির মালিকগণ যারা উপস্থিত আছেন আর আমাদের মাঝে উপস্থিত আছেন এবং মিডিয়ার যারা আমাকে সহযোগিতা করেছেন আর সবচেয়ে যাদের কাছে আমি কৃতজ্ঞ সে এই জেলা প্রশাসন আমি এই পর্যন্ত 3-4 জেলা প্রশাসক মহোদয়ের সাথে কাজ করেছি এবং সবাই আমাকে এবং সাথে সাথে আমার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বিভাগ এবং এনএসসি রেভিনিউ ওরা আমাদেরকে যে সহযোগিতা করেছেন শুধু তারা না আরো যে কর্মী বাহিনী আছে কানুনগো সার্ভেয়ার এরা যারা আছে এবং অফিস সহকারীরাও ওরা আমাদেরকে বিভিন্ন সময়ে আমাদের যে সহযোগিতা করেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদের কৃতজ্ঞতা জানাই এছাড়া আমার যারা সহকর্মী আছেন ওরাও কাজ করেছেন আমার এখানে কক্সবাজারের পাশেরা এরা সবাই মোটামুটি প্রকল্প সম্পর্কে অবগত আছেন আমরা আমাদের যে প্রকল্পটি করেছি কয়েকদিন আগে আমরা আমাদের আইকনিক স্টেশন বিল্ডিংটা আমরা উদ্বোধন করেছি আপনারা জানতে পেরেছেন এটি আমাদের এই উপমহাদেশে এত সুন্দর নয়নগরের কোন স্টেশন বিল্ডিং এখন পর্যন্ত হয়নি চায়নাতে হয়েছে কিন্তু আমাদের এই যে পাক ভারত উপমহাদেশে এই ধরনের স্টেশন বিল্ডিং হয়নি বা পরিকল্পনাও করেছে আমাদের জানা নেই যেটি ইনশাআল্লাহ আমরা আগামী 2 বছরের মধ্যে এটি শেষ করব তখন আপনারা জানতে পারবেন যে আমরা কক্সবাজারের জন্য এই আমাদের যে রেল বান্ধব সরকার এই যে রেলের যে উন্নয়নের যে ধারা অব্যাহত আছে যাদের কাছে আমরা সবাই কৃতজ্ঞ আমাদের মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের এই রূপকার রেলকে যে আজকে যে অবস্থানে আছে আমরা যার কাছে সবচেয়ে কৃতজ্ঞ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যে আমাদের প্রকল্পটি এই যে রেলের যে উন্নয়ন হচ্ছে আমার যে আইকনিক বিল্ডিং সেটি হলো এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে রেল বান্ধব সরকার তারই একটি প্রমাণ আরেকটা হত যে কি জাগানো ভাই জাগার দখল জাগা নেই গিয়ে মধ্যে সাইজ করে
একটু হওয়ার জন্য আসছি মন্ত্রী তারা আগে আল্লাহ তারা গপছি ইয়ে না লাগলে তারা ধন্যবাদ জানায় তারা ধন্যবাদ জানায় আরো হত যে কি আর কিছু গাছপালা নভাইলাম নদীতে চাই নদীর মাঝে ফটো দেখে গেলগুই তো জীবন লাগলে তাই জাতীয় হারিয়ে এই বললে বলে তারা আর ধন্যবাদ জানায় তো আর বুড়ো মানুষ বেশি মাতি নে পারি আর বেশি হতা কথা আর যদি হঠাৎ ভুল হয় হ্যাঁ এখন মন্ত্রী হন না অন্য কি এক গঙ্গ নথিনি আর মন্ত্রীর সাথে মন্ত্রীরও একটা চাইতাম চাই তানা আর আল্লাহ বলে বেশি হওয়া দিচ্ছি বেশি হওয়ার দিচ্ছে তারা আল্লাহ ধন্যবাদ ইয়ে না বলে শুক্রিয়া ধন্যবাদ 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 হঠাৎ জমি দিয়ে এই রেলপথ করার সুযোগ করে দিয়েছে। যদি রেলপথ মন্ত্রণালয়ের সুযোগ থেকে তাদের কোনো পুষ্যকে যদি তারা উপযুক্ত হলে চাকরি যায় তাদের জন্য একটা চাকরির ব্যবস্থা করলে তাদের জন্য যদি চাকরির ব্যবস্থা করা হয় সেটাই আমি করে যে সমস্ত বড় বড় প্রকল্প আছে সেই ধরনের অনেক প্রকল্প এখানে কক্সবাজার হচ্ছে যেটার তুলনা হয় না এবং অল্প কথায় আমরা প্রকাশও করতে পারবো না এমন বড় বড় মেগা প্রকল্প কক্সবাজারে কাজ হচ্ছে। তো আমাদের একটা সৌভাগ্যের বিষয় এই ছিল যে কক্সবাজার জেলা প্রশাসন এর সাথে পুলিশ প্রশাসন এবং সরকারের বিভিন্ন অঙ্গের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের একটা ভালো যোগাযোগ সংযোগ ছিল এবং এখনো আছে, ভবিষ্যতে থাকবে বলে আমরা মনে করি। আমরা এখানে কোনো সালাবাজি কোনো ধরনের প্রেশার কন্ট্রাক্টরদেরকে করতে দিইনি। এটা বোধহয় বাংলাদেশে অনন্য একটি ঘটনা। অন্যান্য সব কালে অনেক কিছু হচ্ছে কিন্তু কক্সবাজার সেটা হয়নি। তখন জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে শক্ত হাতে আমিও এটা ধরেছিলাম এবং এনারা যখন যেটা বলেছে সেটা নিজে পারলে নিজে করেছি, আমার সম্মানিত এমপি সাহেবদেরকে নিয়ে বলেছি। আর যদি না পারি প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন থেকে শুরু করে এমনকি অনেক সময় আমরা গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ নিয়ে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে সমস্ত কাজ করতে দিয়েছি। যার প্রকল্পের অগ্রগতির কাজে এই পর্যন্ত কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। এটা মাননীয় প্রধানমন্ত্রী, এটা আমরা যে খুব বেশি ইয়েতে করছি সেটা না। আমরা ওই যে এমপি সাহেবরা আছেন, সাক্ষী আছেন, আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে যেতাম প্রথমে তিনি জিজ্ঞেস করতেন আমার মেগা প্রকল্পসমূহের খবর কি, এগুলো কতটুকু অগ্রসর হচ্ছে, যদি অগ্রসর না হয় তোমাদের আমি দোষারোপ করবো, যদি ভালোভাবে অগ্রসর হয় তোমাদের আমি ধন্যবাদ জানাবো। এগুলো নিয়ে আমার জাতিগতভাবে সরকারের এবং বিদেশের কাছে আমাদের মান সম্মান জড়িত, এগুলার কাজকর্মে যেন কোনো ভিন্নতা সৃষ্টি না হয়। এখনো মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা এই যে মাস দেড়েক আগে মোবাইলে এমনি তো দেখা করা যাচ্ছে না, এখন কথা বলেছি, তখন জিজ্ঞেস করছিলেন যে প্রকল্প সমূহের কত অগ্রগতি হয়েছে। তো এটা সবাই একটু জানার দরকার যে আমাদের এমপি সাহেব সহ গণপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সবাই মাননীয় প্রধানমন্ত্রীর কথা এটাই, একটা সরকারের এই যে মানে মেগা প্রকল্প সমূহ এগুলা যখন দর্শনীয় হবে, এগুলা থেকে যখন জনগণ সেবা পাবে তার একটা ইম্প্যাক্ট আগামী নির্বাচন বা রাজনৈতিক সরকার এটা চাইবে। কাজে এখানে আমাদের অবহেলা করার কোনো সুযোগ নেই, কাজের দীর্ঘদিনও কোনো সুযোগ নেই। আমাদের যতটুকু পারা যায় আমি ওই প্রকল্পের আমাদের যে মহাপরিচালক আছে এনার কাছে অনুরোধ জানাবো, কোনো অসুবিধা থাকলে আমাদের সবাইকে বলবেন। আমাদের মধ্যে আবার অন্যান্য গাড়ির গ্রুপিং আছে, এই আছে সেই আছে, আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। আমরা সবাই মিলে রাজনৈতিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা চায় সেটা করার জন্য আমরা সবাই নিবেদিত, তো আমরা সেটা করব। আর এই যে প্রকল্পের যারা জায়গা জমি দিয়েছে রেল লাইন আসার পথে বাড়ি বিটা গাছপালা ইত্যাদি, এদের প্রতি একটু সজাগ দৃষ্টি রাখা দরকার। বলছেন আমাদের ভারপ্রাপ্ত সভাপতি, তো ইনি বলছেন যে মানে তাদের চাকরি বাকরি সহ অন্যান্য আর্থিক সুবিধাদি স্থানীয় যারা মানুষজন আছে তাদের কিছু ব্যবসা বাণিজ্যের সুযোগ সুবিধা মানুষ আরো
এটার সাথে সম্পৃক্ত হবে, আরো খুশি হবে এবং তাদের অনেক কিছু না পাওয়ার মধ্যেও পাওয়ার একটি আনন্দে তারা আত্মহারা হবে। এই প্রকল্প সময়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কক্সবাজার জেলা পুলিশের তরফ থেকে সমস্ত নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা দিনরাত তাদের যে কোনো রকমের সমস্যা হোক না কেন আমরা নিবেদিতভাবেই তাদের নিরাপত্তা প্রদান করে থাকি। আশা করি যে এই 2022 সাল পর্যন্ত এই রেল প্রকল্প বাস্তবায়নের জন্য যত রকমের নিরাপত্তা কার্যক্রম আছে কক্সবাজার জেলা পুলিশ আন্তরিকভাবে সেই সমস্ত নিরাপত্তা প্রদান করবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই রেলপথ চালু হলে এই এলাকার মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে এবং এই জেলা উন্নত হবে বাংলাদেশ, এবং একটা জেলা উন্নত হলে অবশ্যই সেখানে অপরাধ নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং এমনিতেই অপরাধ কমে যাবে। একটা জেলায় রয়েছেন যেখানে সমুদ্রের জেলা, আপনাদের মনটাও সমুদ্রের মতোই বড়। এবং আমি যখন ছোট ছিলাম তখন আমার একটা স্বপ্ন ছিল যে আমি কক্সবাজার যাব। সেই কক্সবাজার আমি আসতে পেরেছি এবং আমি বাংলাদেশ রেল মহাপরিচালক হিসেবে প্রকল্পের সাথে যুক্ত হচ্ছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এবং আপনারা জানেন বাংলাদেশে 10টি মেগা প্রকল্প রয়েছে, তার মধ্যে দুটো প্রকল্পই বাংলাদেশ রেলওয়ে করছে। একটা হলো পদ্মা ব্রিজ সংযোগ প্রকল্প আর একটা হলো আপনাদের এই প্রকল্প। এবং আমি সবচেয়ে আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, তার শতব্যস্ততার মধ্যেও ইতিপূর্বে আমি আজকের পূর্বেও 3বার এসেছি মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে। আমি তখন অতিরিক্ত মহাপরিচালক, যখনই কোনো প্রোগ্রাম হন উনি কখনোই না করেন। আমি একবার বলছি, স্যার আপনি বয়স্ক মানুষ, আপনি মুভমেন্ট করতে পারবেন? স্যার বলেন, আমি কেন বয়স্ক, আমি তো যে কোনো জায়গায় যাওয়ার জন্য প্রস্তুত। আমাদের সচিব মহোদয় এরকম আছেন, সবসময় কক্সবাজারের কথা শুনলে ওনারা তখন আরো উৎসাহ করেন। এবং আমি রেলওয়ে সার্ভিস করি বলে কেউ দেখা হলে আমাকে বলে, ভাই কক্সবাজার কি রেল যাবে? বলছে হ্যাঁ, এবার সত্যি সত্যি যাচ্ছে। আপনারা এমন একটা সৌভাগ্যবান জেলায় রয়েছেন যে আপনাদের জেলায় সবাই আসতে চায়, কিন্তু বাংলাদেশের অন্য কোনো জেলা নাই যে এখানে মানুষ যেতে চায়, সব জেলার মানুষ। কিন্তু কক্সবাজার জেলায় 64 জেলার মধ্যে 63 জেলার লোকেই কিন্তু আসতে চায়। কবে কক্সবাজার যাবো, কবে কক্সবাজার যাবো। যাই হোক, আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক দায়িত্ব নিয়েছি এবং আশা করি আমার কর্মকালীন সময় এই রেলপথ চালু হবে। আর একটা কথা বলছি, আমি যখন ছোট ছিলাম তখন শুনতাম বলতো যদি কারো জমি সরকার নিয়ে যায় তবে শেষ, কিন্তু এখন উল্টো। কারণ এখন সরকার রেটের 3 গুণ টাকা দেয়। আমি একটা প্রকল্পের পিডি ছিলাম, তখন বলতো স্যার আমার জমিটা না, আমার জমিটা না। এটা সম্পূর্ণই সরকারের একটা বিশেষ উদ্যোগ। এখন কিন্তু ক্ষতিগ্রস্ত ব্যক্তি যারা হচ্ছে তারা এত পরিমাণ অর্থ পায়, তারা আরো ধনী হয়ে যায়। আমি আর কথা বলাচ্ছি না এবং আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসনকে, কারণ এই প্রজেক্টের পিডি সাহেব আমার জুনিয়র ছোট ভাই। সবসময় আমরা খবর নেই তোমার ওখানে খবর কি, উনি বলছেন না আমার এখানে সবাই সহযোগিতা করেন। এবং আরো ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জমি দিয়েছেন, এটা আপনার জমি গেলেও এই জমিটা দেশের কাজে লাগছে, এই কথাটা আপনি সবাই মনে করবেন। এবং প্রকল্পের যথাসময় শেষ হওয়ার জন্য সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আমাদের পিডি মহোদয়ের অত্যন্ত দক্ষ পিডি মহোদয়ের কাছে আমরা শুনলাম যে আপনারা অত্যন্তভাবে তাকে সহযোগিতা করেন এবং এ ধরনের একটি প্রকল্প সহযোগিতা, সবার সহযোগিতা ছাড়া, আপনাদের সহযোগিতা, জেলা প্রশাসনের সহযোগিতা, সরকারের সহযোগিতা, সবার সহযোগিতা নিয়ে কিন্তু এ ধরনের একটি প্রকল্প বাস্তবায়ন করতে হবে। এই হিসেবে এই প্রকল্প বাস্তবায়নের জন্য আপনারা অত্যন্তভাবে আমাদেরকে সহযোগিতা করছেন। এখানে যারা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার আমাদের সাংবাদিকবৃন্দ আছেন, তারা আমাদেরকে সহযোগিতা করছেন এবং সবশেষে যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে আপনারা আপনাদের তরফ থেকে যে সহযোগিতা করছেন, সেজন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের রেলপথ মন্ত্রণালয়ের পক্ষে। উপস্থিত সুধীমণ্ডলী, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের এই বাংলাদেশ অপ্রতিরোধ্যভাবে এগিয়ে যাচ্ছে এবং আমাদের এই বাংলাদেশ এখন একটি সারা পৃথিবীর কাছে একটি উন্নয়নের রোল মডেল এবং একটি দেশের উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থা
হলো অন্যতম। আমরা যদি যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করতে পারি, দেশের আর্থসামাজিক উন্নয়ন হয়। সেই প্রেক্ষাপটে আমরা সবাই জানি যে এই রেলপথ এই দেশের এই জনপদের একটি অত্যন্ত প্রথম একটি যোগাযোগ মাধ্যম। এটি 1862 সালের। তারপর আমাদের যখন মুক্তিযুদ্ধ হলো 1971 সালে, আমরা সবাই জানি যে এই রেলপথকে আমাদের পাক সেখানে এটাকে ধ্বংস করে দিয়েছিল, ব্রিজ কালভার্ট এগুলো নষ্ট করে দিয়েছিল। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই অল্প সময়ের ভিতরে মাত্র তিনি 3 বছর সময় পেয়েছিলেন, সেই 3 বছরের ভিতরেই এই রেলকে পুনর্বাসন করে উনি রেলপথ চালু করেছিলেন। তারপরে আমরা সবাই রেলপথের ইতিহাস জানি। এই বিপন্ন রেলপথ, ডুবন্ত রেলপথকে আবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু রেলপথকে আবার টেনে তুললেন এবং উনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন প্রত্যেক জেলায় এই রেল নেটওয়ার্ক চালু করতে হবে। তার কারণ হলো উনি সবসময় বলেন রেল হলো একটি নিরাপদ, সাশ্রয়ী এবং আরামদায়ক একটি মাধ্যম, যোগাযোগ মাধ্যম। এবং কক্সবাজার হলো অত্যন্ত একটি ইম্পর্টেন্ট জেলা। আপনারা সৌভাগ্যবান যে বাংলাদেশের যত জেলা আছে তার ভিতরে কক্সবাজার একটি ব্যতিক্রমধর্মী, একটি অত্যন্ত বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটি অত্যন্ত ইম্পর্টেন্ট জেলা। এই জেলাতে আমরা কক্সবাজারে আমরা রেলের যে নেটওয়ার্ক এটি স্থাপন করার জন্য আমরা এই প্রকল্প এবং এই প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়ন হচ্ছে এবং আপনারা যারা সহযোগিতা করছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এই যে রেল ব্যবস্থাটাকে উনি একটি উন্নত রেল ব্যবস্থা করলেন, এটা বিদেশের স্ট্যান্ডার্ড রেল ব্যবস্থা। কাজেই আমরা সেই লক্ষ্যে আমাদের মাননীয় মন্ত্রী আব্দুল ইসলাম সুলতানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশ রেল যোগাযোগ ব্যবস্থা একটি উন্নত রেল ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় প্রধানমন্ত্রী যেটি বলেছেন নিরাপদ, সাশ্রয়ী এবং আরামদায়ক রেলপথ আমরা নির্লজ ভাবে কাজ করি। আপনারা সেই কাজে আমাদেরকে সহযোগিতা করছেন। আর যাদের জমি গিয়েছে তারা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী উনি জনগণের নেত্রী, উনি কিন্তু এই সিস্টেম করেছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয় তারা যাতে ক্ষতিটা পোষায় নিতে পারে, সেই জন্য কিন্তু উনি এখন জমির 3 গুণ দাম কিন্তু দেন, যাতে যাদের জমি যাচ্ছে তারা যাতে এই ক্ষতিটা পোষায় নিতে পারে। শুধু তাই না, যখনই কোনো প্রকল্প নেওয়া হয় তখনই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেন, নির্দেশনা দেন যে এই প্রকল্পে যেন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। এমন জায়গাতে রাস্তা করো, এমন জায়গাতে রেল লাইন নাও, এমন জায়গাতে সড়ক বা অন্য যে কোনো প্রকল্প নেওয়া আছে, ওনার কিন্তু একটা নির্দেশনা আছে, ওনার অনুশাসন আছে যে যাতে কম লোক ক্ষতিগ্রস্ত হয়। এটা শুধু উনি জনগণের নেতৃত্বেই কিন্তু এই ধরনের নির্দেশনা উনি দিয়ে দেন। কাজেই আমরা সবাই আমাদের লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং 1941 সালের ভিতরে আমরা সেই জন্য বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারি, এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের আবারও ধন্যবাদ জানিয়ে এবং এই প্রকল্পটি সুন্দরভাবে বাস্তবায়িত হবে এবং আমরা এখান থেকে ঢাকা থেকে এবং আমরা তার মধ্যে যে পঞ্চগড় থেকে আমরা রেলে চড়ে আমরা এই কক্সবাজারে আসতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি বঙ্গবন্ধু সেই সোনার বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং ওনার প্রতিটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন। এই যে ক্ষতিগ্রস্ত লোকগুলোকে আমি বলবো, এটাও আপনাদের আর বাকি রইল না। আর কিছু যদি বাকি থাকে ওটাও ওনার নির্দেশনা মতে ওনার এই যে আমাদের বলেছেন, ওনার কোনো কিছু কেউ বলতে পারবে না এখানে অধিগ্রহণের টাকা পাইনি, রেলপথ হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন। এটা একটা কক্সবাজারবাসীর জন্য আনন্দের বিষয়। আমি আবারও মাননীয় মন্ত্রীকে এত কষ্ট করে, আমি জানি ওনার মনে অনেক কষ্ট আছে, তারপরেও এই যে আমাদের
রেলপথ যে মাননীয় প্রধানমন্ত্রী একটা পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন, সঙ্গে মন্ত্রণালয়ে যারা মহাপরিচালক মহোদয় কাজ করে যাচ্ছেন, এই জন্য আপনাদেরকে কক্সবাজারবাসীর পক্ষ থেকে আবারও প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। আমার এলাকা থেকে বেশি জায়গাটা পড়েছে, সেই জন্য আমি এই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং সকলকে এই ভাষা আন্দোলনের যে মাস, এই ফেব্রুয়ারি মাসে সমস্ত শহীদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের পরম সত্য আমাদের যার জন্ম না হলে সুতরা বাংলাদেশের যিনি জন্মদাতা প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান সহ জেলার অভ্যন্তরে নিহত 4 জাতীয় নেতা সমস্ত 30 লাখ শহীদ তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। যে কথাটি আসলে আমাদের এডিসি রেভিনিউ সাহেব বলতে চেয়েছেন, মূলত আমার এলাকায় একটা রুল, সে কম বয়সের ছেলে চাকরি করে সেনাবাহিনীতে, তার চাচা এবং তার বাবার মধ্যেই মূলত জমি নিবিড়। এখন কোন আইনি ফাইসলা যদি যেভাবে হয় সেভাবেই যারা প্রশাসন চাচ্ছি না ক্ষতিপূরণটা দিতে, এটা নিয়ে তার হয়তো বিরোধ থাকতেই পারে। মানুষ তো এই পৃথিবীতে খায়, সে বেশি কিছু চায়, যে পায় সে আরো বেশি চায়, এটা তো সর্বক্ষেত্রে হয়। তারপরেও আমি বিলেতার সাথে বলছি যে ইনশাল্লাহ আমার এলাকার যে প্রকল্প যে কাজ সেটা খুব দ্রুত এগিয়ে গেছে। আমরা আমাদের এলাকার মানুষ শুধু জমি প্রদান করেছি সেটা না, আইনের ঠিকাদারদেরকে আমরা এত সুযোগ সুবিধা দিয়েছি যে ঠিকাদাররা আমাদের এলাকার মানুষকে জমির এই যে মাটি বা এলাকার লোকজন যারা কন্ট্রাক্টর করেছে তাদেরকে তো একেবারে ক্ষতি দিয়েছে। তারা মনে করেন সরকারের নির্ধারিত হয়তো মাটির মূল্য 12 টাকা, কিন্তু এরা দিয়েছে 1.5 টাকা, 2 টাকা, 3 টাকা এভাবে। তারপর মানুষ চেয়েছে ছোটবেলা শুনতাম একটু রেল আসতো, বাবা মারা গেল, মা মারা গেল, রেল আসতো না, রেল মারার বঙ্গবন্ধু করার জন্য অপেক্ষা করতেছিলেন। মানুষ চাইছে রেল, কে কি বেশি পাচ্ছে কম পাচ্ছে সেটা থেকে কেউ গুরুত্ব দেয়নি, সেটা এখানের এলাকার জনগণ সবচেয়ে বেশি তার কৃতিত্বের দাবিদার। এই জন্য আমি আমার এলাকার মানুষকে অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। একটা বাংলাদেশের সমস্ত জেলার মানুষ রেলের চলে কক্সবাজার আসবে, এটাই হলো আমাদের প্রাপ্তি। আমরা বাংলাদেশের জন্য একদিন কক্সবাজারের জন্য, হ্যাঁ বাংলাদেশের জন্য, বঙ্গবন্ধু কন্যার জন্য, এটাই হোক, আমরা এটা চাই। আমি আজকে এই মহৎ অনুষ্ঠানে সেটা ব্যস্ততার মাঝেও মাননীয় মন্ত্রী মহোদয়, সচিব সহ যারা এখানে দায়িত্ব পালন করেন তারা এই অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন। এই জন্য আমার এলাকার মানুষের পক্ষ থেকে মন্ত্রী মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদের এই রেল উপহার দিয়েছেন। আমাদের এই রেল হল অত্যন্ত সাধ্য একটি যোগাযোগ ব্যবস্থা। আমাদের সচিব মহোদয় বলতে চাইছেন, আমাদের ডিজি মহোদয় বলতে চাইছেন যে খুব কম খরচে মানুষ যাতায়াত করতে পারবে, এবং আমাদের এলাকার মানুষ এই সুযোগটা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল, এবং সেই সুযোগটা পাচ্ছেন। আর যিনি এটা করে দিয়েছেন তিনি হলেন একমাত্র আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমরা সেই বঙ্গবন্ধু কন্যার হায়াতে তৈবা আমরা কামনা করছি, এবং ইনশাল্লাহ রেল চালু হয়ে যাওয়ার পরে এই এলাকার দৃশ্যপট পাল্টে যাবে, রেলের মতোই রাজনৈতিক সুবিধার পরিবর্তন হবে, এটাই হলো বাস্তবতা, এটা কোনো বিকল্প নেই। তো যে কথাটা আমি বলতেছিলাম সেই কথাটা হলো কক্সবাজার প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি, এই পর্যটনগুলি কক্সবাজার। এই কক্সবাজারে আপনারা আজকে সকলে এই যে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। আরো ভবিষ্যতেও আমাদের
যারা যিনি আওয়ামী লীগের অভিভাবক ছিলেন তিনি দাবি করে বলেছেন, আমি যারা আওয়ামী লীগের সভাপতি থাকা অবস্থায় আমার সংসদদের নিয়ে আমি সমস্ত প্রবলেমগুলো ফেস করেই কিন্তু রেলের এই যে প্রকল্প অগ্রযাত্রা কারণে আমি ত্বরান্বিত করেছি। আমরাও দৃঢ়তার সাথে একমত পোষণ করে তার নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। ভবিষ্যতেও যে কোনো ধরনের আরো কোনো কঠিন পরীক্ষা বিষয় আমরা উত্তীর্ণ পাবো। দিনটা শুরু করলাম যে আমাদের ক্ষতিগ্রস্ত যে মানুষগুলি, বিশেষ করে দীর্ঘদিন ধরে একজনের বক্তৃতা আমরা যেটা মেসেজ পেলাম যে সে হতাশায় পড়ে গিয়েছিল, তার হাসি এবং হাত ওঠানো অভিব্যক্তি দেখে বোঝা যায় যে সে কতটুকু আনন্দিত আজকের এই দিনটার জন্য, সে কতদিন অপেক্ষা করেছে যে তার কাঙ্ক্ষিত যে জমি, তার দীর্ঘদিনের যে তার পৈতৃক পূজা বাটি বা সম্পদ, সেটি যে সে ছেড়ে চলে যাচ্ছে এবং সেটির যে একটি যুক্তিসঙ্গত গ্রহণযোগ্য কম্পোজিশন সে আজকে পেতে যাচ্ছে, সে ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের মাননীয় মন্ত্রী আপনি সময় দিয়েছেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, সেজন্য আপনার প্রতি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের নবাগত জেলা প্রশাসক। উনি আসার পর থেকে আমরা দেখছি কিছু গণমুখী কিছু কার্যক্রম উনি এবং সবাইকে সাথে নিয়ে কাজ করার একটি পজিটিভ একটি কার্যক্রম আমরা দেখছি। সেজন্য আমি জেলা প্রশাসক মহোদয় তার সভাপতিত্বে এটি হচ্ছে। যে সম্প্রতি আমাদের কেন্দ্রীয় রাজনীতিতে আমাদের কোনো অংশগ্রহণ ছিল না কক্সবাজার জেলার। দীর্ঘদিন আগে একজন আমাদের জহির চাচা ছিলেন, আমাদের মুস্তফা ভাইকে জেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে নিয়ে গিয়ে ওনাকে বিষয়ক সম্পাদক, রেল যেভাবে আসছে, পোর্ট যেভাবে আসছে, অন্যান্য গভীর সমুদ্র বন্দর, আমাদের এই পাওয়ার হাব, এলএনজি, এসপিএম, যে ৯৮টা প্রকল্পের কথা জেলা প্রশাসক মহোদয় বললেন, তো এর মধ্যে অধিকাংশ প্রকল্পগুলি আমাদের বড় প্রকল্পগুলি রেল এবং এয়ারপোর্ট ব্যতীত বাকিগুলি আমার মহেশখালীতে। তো সেখানে মুস্তফা ভাইয়েরও জন্ম সেই মহেশখালী এই উপজেলায় আমাদের একটি গ্রামে। উনিও আজকে এখানে উপস্থিত আছেন এবং আমাদের ওনার পাশে যে কানেক্টিভিটি গুলি আমরা পাচ্ছি, আমরা রেল পাচ্ছি, আমাদের টানেল হচ্ছে, আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে, সবকিছুই হচ্ছে এবং আমাদের ডোমেস্টিক এবং জাতীয় পর্যায়ে কানেক্টিভিটি পাচ্ছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে গভীর সমুদ্র বন্দরের কথা বলছেন, অর্থাৎ আন্তর্জাতিক কানেক্টিভিটি তো আমরা যাচ্ছি কক্সবাজারকে কেন্দ্র করে। এখানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও বলা হচ্ছে, একই সাথে মহেশখালীতে গভীর সমুদ্র বন্দরের কথা বলা হচ্ছে। আমি মানছেন যে সেকেন্ড ফেজে এই রেল লাইনটা আমাদের মহেশখালীর দিকে যাওয়ার কথা এবং সেটির কতদূর অগ্রগতি এবং সে ব্যাপারে অনেক সময় আমাদেরকে রাজনৈতিক মাঠে বক্তৃতায় সেগুলি উপস্থাপন করতে হয়। আরেকটি বিষয়গুলিতে হবে। আর আমাদের জেলা প্রশাসনেরও একটি কক্সবাজারের উন্নয়ন নিয়ে আছে, ওখানে নিশ্চয়ই রেলপথের বিষয়গুলি সেখানে অন্তর্ভুক্ত রয়েছে। তো আমি আর বিশেষ কথা বলছি না, আমি মাননীয় মন্ত্রী সহ উপস্থিত সকলকে আমি ধন্যবাদ দিব। আর আমাদের যারা ক্ষতিগ্রস্ত জনগণ, তাদের কাছে আমাদের মেসেজটা হবে যে আপনি যে জমিটা দিলেন, আসলে এটি মানুষের অনেক কষ্ট। আমি মাতার বাড়ি আমাদের মহেশখালীতে আমরা অনেক দেখছি, অনেক ওখানে আমাদেরকে প্রতিকূলতার মধ্যে কাজ করতে হয়েছে। আমরা মানুষগুলিকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার নিজের জন্য কিছু করছেন না, আপনার জমিটা কিন্তু নিচ্ছেন দেশের জন্য। সেই মেসেজটা যদি আমরা বুঝতে পারি এবং সেটি এই দেশের এই সম্পদটা আপনি ব্যবহার করবেন, অর্থাৎ আমরা সবাই মিলে সম্পদ তৈরি করছি দেশের জন্য, সেই মানসিকভাবে যদি আমরা সেটিকে গ্রহণ করি এবং আপনাদের যে ক্ষতিপূরণের টাকা পয়সাগুলি পেয়েছেন সেগুলি যদি আপনারা যথাযথভাবে ব্যবহার করেন, সেটি নষ্ট না করে আরেকটা জমি ক্রয় করেন বা পজিটিভ কাজে ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনার যে ক্ষতি তার চেয়ে আপনি অনেক ভালোভাবে আপনার সংসার পরিবার পরিজন নিয়ে আপনি জীবন অতিবাহিত করতে পারছেন। তো আমি আর বিশেষ কথা বাড়াবো না, আমি আবারও সেকেন্ড ফেজের অগ্রগতির বিষয়টি আমি অনুরোধ জানাবো যে আমরা কবে নাগাদ মহেশখালীর কার্যক্রমটা শুরু করতে পারবো এবং সে ব্যাপারে একটু তথ্য যদি আমাদের থাকে সেটি বলে আমি মাননীয় মন্ত্রী এবং আজকে ইতিমধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত জেলা প্রশাসককে, তিনি অত্যন্ত সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে সকলেই জেনে গেল তারা এখানে একটা ট্রান্সপারেন্সি সৃষ্টি হলো এবং সকলেই জেনে গেল তারা কি পাচ্ছে, কিভাবে পাচ্ছে এবং জেলাবাসীর জন্য এটি একটি শুভ বার্তা এবং এখানে কারো কোনো দুঃখ থাকার কথা নেই। আমি জেলা প্রশাসক মহোদয় এবং তাকে এডিসি, রাজস্ব এবং আরো যারা জেলা প্রশাসনের কর্মকর্তারা সহযোগিতা দিয়েছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় মন্ত্রী মহোদয়কে, তার অনেক ব্যস্ততা ছিল, ব্যস্ততার মাঝেও তিনি আজকের এই ছোট্ট অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন বলে জেলাবাসীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে যারা ক্ষতিগ্রস্ত আছেন তারা তাদের সব কিছু দিয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের প্রথম বক্তা
যিনি আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, তিনি অত্যন্ত মেধা সম্পন্ন একটি দাবি তুলে ধরেছেন। তার দাবির প্রতি আমি একমত পোষণ করছি। যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে যাতে স্থানীয় আপনারা বিভিন্ন চাকরি দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়, এই দাবির প্রতি আমি সমর্থন জানাচ্ছি। তারপরে আমার 3 মাননীয় সংসদ সদস্য যে কথাগুলো বলেছেন সবগুলোর সাথে আমি একমত পোষণ করছি। তারপরও কয়েকটি কথা এখানে বলতে হয়। প্রথমত, আমাদের কিছু সমস্যা আমরা ফেস করেছি গত কিছুদিনে। এই পুরো রেলপথটুকু এসেছে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় যখন ঢুকেছে তখন 2টি জায়গা থেকে আমরা মাটিগুলো দিয়েছিলাম। একটি জায়গা হচ্ছে জমি এবং আরেকটি জায়গা হচ্ছে আমাদের বাঁকখালী নদী ড্রেজিং এর মাধ্যমে। এবং যে রেলপথটুকু এসেছে পুরাটাই আনুমানিক কোথাও কোথাও 10 ফিট, কোথাও কোথাও তারও বেশি উচ্চতা নিয়ে এসেছে। এই প্রায় 22-23 কিলোমিটার পথ আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের ক্যাবিনেটে তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এগুলো আমাদের স্থানীয় লোকেরা যখন দেয় এবং এখানে কোথাও কিন্তু গভীর জলাশয় করা হয়নি, এমন ভাবে মাটিগুলো কাটা হয়েছে যাতে জমির উর্বরতাও যাতে নষ্ট না হয়। কিন্তু দেখা গেছে কি, যেখানেই আপনার রাস্তা তৈরি হয়ে গেছে কিন্তু যারা মাটি সাপ্লাই দিয়েছিল তারা প্রত্যেকেই কিন্তু পরিবেশের মামলার আসামি হলো। এই বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক। তাই আমি সরকারি কাজে প্রয়োজনীয় মাটি সাপ্লাই ক্ষেত্রে পরিবেশের মামলার আসামি হলো। আজকের এই মিটিং এ যদি পরিবেশের কর্মকর্তারা থাকতেন তাহলে আরো বেশি আমরা উপকৃত হতাম, এবং আমি এটা ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এভাবে যাতে না হয়। দ্বিতীয়ত, বাঁকখালীর বালি আমরা সাপ্লাই দিয়েছিলাম, বাঁকখালীতে ড্রেজিং প্রয়োজন ছিল এবং ড্রেজিং এর মাটিটুকু যে ডিসি মহোদয়ের মাধ্যমে তারা সেটি আবার নিয়ে যায়। তো আমাদের বাঁকখালী এটা হচ্ছে আমার নির্বাচনী এলাকা সদর এবং রামুর একমাত্র নদী, এবং এই নদীটা এত বেশি বাঁক যে বাংলাদেশে আর কোনো নদীর এত বাঁক নেই, বাংলাদেশের আর কোনো নদীর এত বাঁক নেই। এবং এই নদীতে কোনোদিন এখানে ড্রেজিং হয়নি বলে এখানে কক্সবাজার শহরেও অনেক জায়গায় কিন্তু চাল ফুচি পানি হতো। তো ড্রেজিং এর দাবি ছিল, ড্রেজিং আমরা করেছি, কিন্তু ড্রেজিং এর সাথে সাথে একটা বেড়িবাঁধ ছিল, আমরা বেড়িবাঁধটুকু করতে পারি নাই। তখন বলা হয়েছিল, তখন জেলা প্রশাসন এবং অন্যান্য কনসালটেন্টরা মিলে তারা সিদ্ধান্ত নিয়েছিল বালিগুলো রেল লাইনে চলে যাক, এবং আমরা সমর্থন দিয়েছিলাম। এখন হয়ে গেছে ড্রেজিং করতে করতে বাঁকখালী অতি গভীর হয়ে গেছে, এখন দুই পারে ভাঙন দেখা দিয়েছে। এই বাঁকখালী থেকে আর বালি উত্তোলন করলে আমাদের এলাকার লোকালয় ক্ষতি হয়ে যাচ্ছে। এটা এখন ওয়াইড যত নদী তার চেয়ে গভীরতা কম্পারেটিভলি বেশি হয়ে গেছে। তো এখানে পরিবেশের সাথে আমাদের আরো কিছু রেল লাইনের জন্য মাটি দরকার হবে, রামু থেকে কক্সবাজার পর্যন্ত আসা। এই মাটিটুকু জমি থেকে প্রয়োজনে জমির উর্বরতা যাতে নষ্ট না হয় সেভাবেই কিন্তু জমি থেকে নেওয়া যাবে, বাঁকখালীর উপর যাতে প্রেসার দেওয়া না হয়। আর বাঁকখালীতে যে ব্লক দেওয়ার কথা ছিল এটা এমন হয়েছে, এত গভীর হয়েছে, পুরা নদীটাই 38 কিলোমিটার দুই সাইডে ব্লক দিতে হবে, যেটি কোনোদিন সম্ভব না, যেটি আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু এই কারণে আমি বাঁকখালী নদীকে আমি আর ড্রেজিং না করার পক্ষে বলছি এই ইয়ের জন্য। তারপরে তৃতীয়ত, আমাদের প্রত্যেকটি স্টেশন হচ্ছে মাননীয় মন্ত্রী মহোদয়, বিষয়টি আমি গত মিটিংয়েও বলেছিলাম, তারপরও আপনি যেহেতু সারা বাংলাদেশে এই পয়েন্টটুকু হয়তো আপনি ভুলে যেতে পারেন। একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের দূরত্ব আনুমানিক 15 কিলোমিটার। এই 15 কিলোমিটারে আমাদের হচ্ছে সিঙ্গেল রোড হচ্ছে আমাদের, অর্থাৎ ওদিক থেকে আসলে এবং এদিক থেকে গেলে তাহলে কিন্তু ক্রসিং হবে মধ্যের স্টেশনে, অর্থাৎ একটা 15-30 কিলোমিটার দূরত্ব থাকা অবস্থায় দুটি স্টেশন তারা দাঁড়াবে। এই 15 কিলোমিটার যেতে একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের ক্রস করতে আনুমানিক সময় লাগছে 45 মিনিট থেকে 1 ঘন্টা। এই যে 1 ঘন্টা সময়টুকুতে রেল আমাদের সুযোগ দিবে কিন্তু সুবিধা দিচ্ছে না। তা আমাদের এটা ডাবল লাইন করতে হবে, এটা ডাবল লাইন না করা পর্যন্ত আমাদের এটা পুরোপুরি এটা ব্যবহারযোগ্য হবে না। তারপরে আরেকটা বড় সমস্যা এদিকে হচ্ছে ব্রডগেজ।
দুয়াজারি থেকে এদিকে হচ্ছে ব্রডগেজ, কিন্তু দুয়াজারি থেকে চট্টগ্রাম পর্যন্ত এখনো কিন্তু সেই এটাকে কি বলে মিটার গেজ রয়ে গেছে। তাহলে মিটার গেজের কারণে হয় একটাই মিটার গেজ হতো অথবা দুটেই যদি ব্রডগেজ হতো করতে হবে এটা। আর দুয়াজারি পর্যন্ত তো রেল, এখন যে রেল লাইনের অবস্থা এটা কিন্তু টানা, ওখানে কিন্তু হাই স্পিড আবার 50 টানলেও কিন্তু হাই রিস্ক হয়ে যায় অনেক সময়, ওটাও মেনটেনেন্স দরকার আছে আমাদের, ওটা না হলে এটা ব্যবহারযোগ্য হবে না। তো এই বিষয়টুকু মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনার 3000 কিলোমিটারের ঊর্ধ্বে আপনার রাস্তা রয়েছে, কিন্তু তারপরও কক্সবাজারের দৃষ্টিনন্দন যে স্টেশন আপনারা করতে যাচ্ছেন, কক্সবাজারবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম অনুষ্ঠান নয় আমাদের অধিগ্রহণ, এটি বেশ কয়েকটি অনুষ্ঠানে আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকে আমি ক্ষতিগ্রস্তদের মাধ্যমে চেক বিতরণ করেছি। এবং আপনারা সবাই জানেন যে আমাদের যে কোনো একটা প্রকল্প যখন আমরা করি তখন প্রথমেই আসে যে এলাকা বা যে জায়গা দিয়ে এই বিশেষ করে রেলের সম্প্রসারণ যখন আমরা করি তখন জমি অধিগ্রহণ করতে হয়, যে জমির উপর দিয়ে রেল লাইন হবে। এবং এখানেও সেটা হয়েছে। 102 কিলোমিটার আপনার রেলপথ, যেটি দুহাজারি থেকে আপনার কক্সবাজার পর্যন্ত 102 কিলোমিটার। এবং যদিও আমরা সিঙ্গল লাইন ডাবল গেজ আমরা রেলপথ করছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণতার সহিত এখানে কিন্তু আমরা কিন্তু ডাবল লাইন ডুয়েল গেজ কিন্তু আমরা জমি অধিগ্রহণ করেছি, যাতে ভবিষ্যতে যখন আরেকটি লাইন যখন আমরা করতে যাব তখন নতুন করে আর জমি অধিগ্রহণ করতে হবে না। এটি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওনার পরিকল্পনার মধ্যে আছে, যে কারণে যখন জমি অধিগ্রহণ করা হয় তখন কিন্তু উনি এই 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 পরিমাণের জমি উনি আপনার। এবং আরেকটি জিনিস আপনারা লক্ষ্য করেন যে কক্সবাজারের যে উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে, এই যে আপনার মহেশখালী মাতারবাড়ি, যেটি আমাদের বিদ্যুৎ কেন্দ্র, আমাদের গভীর সমুদ্র বন্দর, আমাদের এলএনজি টার্মিনাল থেকে শুরু করে, এবং শুধু তাই নয়, আজকে বাংলাদেশের মতো আরেকটি বাংলাদেশ যেটা সমুদ্র এলাকায় আমরা পেয়েছি, এই যে আপনার এই সমুদ্রের যে সম্পদ এটিকে আহরণ করার জন্য যে সরকারের দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, এই পরিকল্পনার কারণেই আজকে কক্সবাজার অর্থনৈতিকভাবেই শুধু নয়, আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে যোগাযোগ এবং পর্যটন শুধু নয়, আমাদের অর্থনৈতিক একটি কর্মকাণ্ডের জন্য একটা বিরাট বড় ধরনের একটা হাব হতে যাচ্ছে। কাজেই এটা কিন্তু কক্সবাজার শুধু কক্সবাজারের মানুষের মধ্যে এটা সীমাবদ্ধ থাকছে না, এটা আজকে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এর গুরুত্ব, কক্সবাজারের গুরুত্ব কিন্তু বহুগুণে বৃদ্ধি পাচ্ছে। এটি কক্সবাজারের মানুষ একইভাবে যেভাবে অর্থনৈতিকভাবে আজকে স্বাবলম্বী হবে, তারা ভবিষ্যৎ তাদের যেমন একটা সম্ভাবনা দ্বার তৈরি হচ্ছে, উন্মুক্ত হচ্ছে, অন্যদিকে গোটা বাংলাদেশের যে আমাদের যে লক্ষ্য, যে আমরা একটি স্বপ্ন দেখছি, যেটা আমরা জাতির জনক আমাদের স্বপ্ন দেখিয়েছিলেন এত বড় একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, যে আমরা একটা সোনার বাংলা গড়তে চাই। এবং বঙ্গবন্ধু যেটা বলছিলেন যে আমি গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাতে চাই, ঠিক একইভাবে বঙ্গবন্ধু বলেছিলেন যে ভিক্ষুকের জাতির কোনো সম্মান নেই, আমরা আত্মনির্ভরশীল একটি মর্যাদা করে একটি দেশ হিসাবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আজকে বঙ্গবন্ধু নেই, আজকে তার কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে অত্যন্ত সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে, আপনারা জানেন যে ডেল্টা প্রোগ্রাম দিয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 100 বছর পরে আমরা বাংলাদেশে কীভাবে দেখতে চাই, আমরা 30 বছর পরে বাংলাদেশে কীভাবে দেখতে চাই, আমরা 40 বছরের মধ্যে বাংলাদেশে কীভাবে দেখতে চাই, একটা উন্নত দেশের পরিকল্পনা নিয়েই কিন্তু আজকে দেশ এগিয়ে যাচ্ছে। কাজে যে পরিকল্পনাগুলি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, আপনাদের দাবি অবশ্যই আছে, আপনারা দাবি করেছেন, কিন্তু এরপরেও জাতীয় স্বার্থে এই কক্সবাজারকে কিন্তু এই উন্নয়নের একটা মহাযজ্ঞ হিসাবে কিন্তু আজকে গ্রহণ করা হয়েছে। কাজে সেদিক থেকে আমি আমি মনে করি যে এটি কক্সবাজারবাসীর জন্য এটি একটি সৌভাগ্যের বিষয়। এবং কক্সবাজার তো এমনি, আমি পঞ্চগড় থেকে এখানে আসছি, কিন্তু কক্সবাজারের মানে রেল হলে পঞ্চগড় যাবে এইটা কিন্তু কেউ বলে না, বলে পঞ্চগড়ের মানুষ কক্সবাজার আসবে, কক্সবাজার পঞ্চগড় যাবে এটা কিন্তু কেউ বলে, এটা কেউ আশাও করে না, আমরা চিন্তাও করি না। তবে
এই যে সুযোগটি তৈরি হচ্ছে, এটি একটি বিরাট একটি সুযোগ। এবং আমরা আমাদের রেলের পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করছি, আপনারাও যেভাবে সহযোগিতা করছেন, কারণ এই রেলপথটি এই এলাকার মানুষের একটি স্বপ্ন ছিল দীর্ঘদিনের। বহুবার এই প্রকল্প কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবায়নের জন্য কেউ উদ্যোগ গ্রহণ করেনি। যেটা প্রথম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার, তারা এই পরিকল্পনা গ্রহণ করেছে এবং বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এবং আমরা আশা করছি আমাদের প্রকল্পের মেয়াদ আগামী বছর অর্থাৎ 22 সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা। আমরা 6 মাস গ্রেস রেখেছি হাতে। আমরা আমাদের প্রকল্প পরিচালক এখানে আছেন, আমরা সবাই মিলে চেষ্টা করছি। আমি কয়েকদিন আগে ওই মাথায় 2000-এ আমি এসেছিলাম, সেখানে এসে 2টা ডেমো ট্রেন আমরা উদ্বোধন করছি পটিয়া এবং 2000-এর মধ্যে চিটাগংয়ের মধ্যে চলাচলের জন্য। আমি আবার এই মার্চ মাসে আবার 2000-এ আসবো এবং এসে আমাদের স্টেশন বিল্ডিং ওখানকার এবং ওখানকার যে আমাদের যে গার্ডার উঠবে যে ব্রিজের উপরে, এটি বারবার আসার উদ্দেশ্য হলো যে এটির প্রতি আমরা একটা চাপ তৈরি করছি যে দ্রুত যাতে এটি বাস্তবায়ন হয়। এটি মূলত উদ্দেশ্য। এবং আপনাদের বিশেষ করে আমি বারবার পিডি সাহেবকে বলছিলাম যে আপনি বলেন যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কোন জায়গায় ওনাদের হস্তক্ষেপ করলে আমি, কারণ রাজনৈতিক সহযোগিতা ছাড়া, রাজনৈতিক নেতাদের সহযোগিতা ছাড়া এই কোনো উন্নয়ন কিন্তু এটা সম্ভব না। আপনাদেরও সীমাবদ্ধ আছে, প্রশাসনেরও সীমাবদ্ধ আছে, কিন্তু একজন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এলাকার মানুষের যে সম্পর্ক গড়ে ওঠে, এই দাবির প্রেক্ষিতে কিন্তু তাদের পক্ষে এটা অনেক ক্ষেত্রে সহজ হয়। সেই জন্যই আমি সবসময় আমি যখন এসেছি আমি জাফর ভাইকে খুঁজে নিছি। আমি আমাদের এমপি কমল সাহেবকে ওনাকে খুঁজে নিয়েছি। আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে এবং বিশেষ করে আমাদের যারা আমাদের নেতৃবৃন্দ আছেন তাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। এবং এটি মানুষের কাছেও আমাদের জানানো দরকার। এবং আপনারা দেখেন এক সময় এই জমি দিতে চেত না। এই মহেশবাড়ি মাতারবাড়ি যেদিন আলোচনা হয়, আমি সেদিন ছিলাম আপনার মাননীয় প্রধানমন্ত্রীর আপনার মিটিংয়ে, আপনার সেদিন এই যে আপনার সচিবালয়ে, সেখানে যখন এটা উপস্থাপন করা হয় তো প্রথম উনি যেটা নির্দেশ যে আমরা কার জন্য উন্নয়ন করছি, আমরা উন্নয়ন করছি আমার গরিব সাধারণ মানুষের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য। কাজে উন্নয়ন হবে, কিন্তু আগে ক্ষতিগ্রস্ত মানুষকে তোমাদের পুনর্বাসন করতে হবে। আমি তো এই গরিব মানুষগুলোর জন্য উন্নয়ন করছি, সাধারণ মানুষের উন্নয়ন করছি। কাজে তাদের উন্নয়নকে আমার সব থেকে অগ্রাধিকার দিতে হবে। কাজেই প্রথম আগে তাদেরকে পুনর্বাসন করেন, তারপরে আপনি উন্নয়ন করেন। এবং সেদিন আমাদের মাননীয় সংসদ সদস্য সেদিন আসিফুল্লাহ রফিক সাহেবও ছিলেন এবং এই নির্দেশনা দিয়েছেন। এবং বাংলাদেশের প্রত্যেকটি প্রকল্পে পারে একই উন্নয়ন নির্দেশনা। এবং যে কারণে দেখেন 3 গুণ বাড়িয়ে দিয়েছে, আইন পাস করে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। শুধু জমি 3 গুণ নয়, যদি অবৈধভাবেও কেউ আপনার স্থাপনা করে থাকে, জমির দাম হয়তো সে পাবে না, কিন্তু তার স্থাপনা সরানোর জন্য যে ক্ষতি, এটা তাকে দিতে হবে। তাহলে চিন্তা করে দেখেন। এবং এই যে 3 গুণ টাকা পেয়ে আপনাদের বর্তমান যে আপনি মনে করছেন আমি ক্ষতি হলো, কারো কিন্তু ক্ষতি হবে না। এই টাকাটাকে যদি আপনি ব্যবহার করেন, যে বর্তমানে যে অবস্থায় আপনি আছেন এর থেকে অনেক বেশি ভালো আপনি থাকতে পারবেন, যদি এই টাকাটা সঠিকভাবে আপনি বুদ্ধি করে আপনি খাটান, সেটাকে আরেক জায়গায় জমি কিনেন, এটার অপব্যবহার না করেন, এটাকে সস্তা টাকা হাতে পেলেন আর আপনি খরচ করে ফেললেন, এইটা না করে যদি সঠিকভাবে এটাকে ব্যবহার করেন, দেখবেন যে টাকা আপনি পেয়েছেন আপনার ভাগ্যেরও একটা এই সূত্র ধরেই আপনার ভাগ্যেরও একটা পরিবর্তন হয়ে যাবে। কাজে আমি আর বক্তব্য দীর্ঘায়ী করব না। আমাদের নেতৃবৃন্দ, আমি অত্যন্ত আনন্দিত এবং যে আগাগোড়াই আমি যেটা স্বাভাবিক হয় আমার এলাকায় যদি হতো আমিও তাই করতাম। আমাদের নেতৃবৃন্দ সেইভাবে সহযোগিতা করেছেন এবং আমাদের প্রকল্পগুলো যেখানে হচ্ছে, এখন রেলের দেখেন আপনার এইখানে যেমন আমাদের পদ্মা লিঙ্ক হচ্ছে আর কি, আমরা যেটা যশোর পর্যন্ত যাবে 172 কিলোমিটার, আমাদের খুলনা থেকে মংলা পোর্ট পর্যন্ত আমাদের কানেক্টিভিটি হচ্ছে, আমাদের ভাঙ্গা থেকে আমাদের পায়রা বন্দর, সমুদ্র বন্দর
সেখানে আপনার কানেক্টিভিটি হচ্ছে। এবং যেটা আমাদের মাননীয় সংসদে বলছিলেন যে এই যে মহেশখালী মাতারবাড়ি এই যে আমাদের যে রেল কানেক্টিভিটি, এটা কিন্তু অলরেডি আলোচনা করা আছে। আমাদের প্রায়োরিটি হিসাবে তা যেহেতু কক্সবাজার পর্যন্ত রেল লাইনটা আসলেই ওখান থেকে তখন আমরা ট্রেনে নিতে পারবো তার এলাকায়, কাজে ওইখানকার ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে এইটাও কানেক্টিভিটি হবে। কারণ ওই এলাকার তো ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডিও বোধ হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সব কিছু হয়ে গেছে। কাজে হ্যাঁ এইটা কিন্তু আছে, কারণ ওই মাতারবাড়ি এবং আপনার মহেশখালীর যে উন্নয়ন, এই উন্নয়নের অংশ রেল কিন্তু তার একটা অংশ। কারণ ওর সামর্থ্য যদি বাড়াতে হয়, ওর যদি ক্যাপাসিটি বাড়াতে হয়, তাহলে রেল কানেক্টিভিটি লাগবে। কাজে সেটি কিন্তু আমাদের পরিকল্পনার ভিতরে আছে, আমাদের নয়, এটা এই মাতারবাড়ি মহেশখালীর যে বড় ধরনের যে প্রকল্প যারা করেছেন তারাই রেলকে সংযোগের পরিকল্পনা করেছে, মাস্টারবাড়ির মধ্যে আছে, এবং এটা আপনি নিজেও জানেন, মোটামুটি কিনা, এবং আপনিও জানেন এটা। কাজে এটা আছে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত পরিকল্পিত হয়, এবং আমরা দেখছি এই রেলকে অবজ্ঞা করা হয়েছে অন্যান্য সরকারগুলি। যদি অবিভক্ত ভারতের যে রেল যেটা আমাদের, এই রেলটাকে যদি শুধু ধারাবাহিকভাবে ভারত যেভাবে এগিয়ে নিয়ে আসে, অন্যান্য দেশ যেভাবে এগিয়ে নিয়ে আসে, আমরা যদি একইভাবে টেনে নিতে পারতাম, তাহলে কিন্তু এই কষ্ট হতো না, তাহলে বহু আগেই রেল চলে আসতো আপনার ইয়েতে। কিন্তু রেলকে একটা পরিত্যক্ত অর্গানাইজেশনে পরিণত করছিল, যেখানে 72-73-এ দেশ স্বাধীনের পরে রেল যোগাযোগ আজকে যেটা 3000 কিলোমিটার বলছি, সড়ক ছিল 3500 কিলোমিটার, সেই সড়ক বর্তমানে 40,000 কিলোমিটারে বর্ধিত হয়েছে, আর রেল 200 কিলোমিটার কমে 2800 কিলোমিটার নামে আসছে। আমাদের 70,000 লোক বল ছিল 72-73-এ, সেটা নামে আসছে আজকে 25,000-এ। এইভাবে রেলকে কিন্তু সংকুচিত করা হয়েছে। এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই রেলকে, কারণ একটা দেশের উন্নয়নের জন্য একটি আপনার ভারসাম্যপূর্ণ যে যোগাযোগ ব্যবস্থা, এটা অত্যন্ত অপরিহার্য। রেল ছাড়া একটা ভারসাম্যপূর্ণ কোনো দেশেরই আপনার যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। আপনি চায়না যান, আপনি জাপান যান, আপনি আমেরিকা যান, আপনি রাশিয়া যান, আপনি যে কোনো উন্নত দেশ, যে দেশ যত উন্নত তার রেল ব্যবস্থা তত উন্নত। কাজেই আমরা আমাদের বাণিজ্য, আমাদের এই চলাচল, মানুষের যে যাত্রী চলাচল, সব ক্ষেত্রেই রেল একটি অপরিহার্য আমাদের যোগাযোগ মাধ্যম। কাজে এইটাকে অস্বীকার করে, এটাকে পিছনে ফেলে আমার দেশকে কখনো আমরা এগিয়ে নিতে পারবো না। এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কারণে এই রেলকে গুরুত্ব দিয়েছেন। 2011 সালে আলাদা মন্ত্রণালয় গঠন করে এই রেলের এই যে পরিত্যক্ত অবস্থা, এখান থেকে আজকে রেলকে সামনের দিকে এগিয়ে দিচ্ছেন, নতুন মন্ত্রণালয় করেছেন, এবং অনেক বাজেট রেলে এখন বিনিয়োগ করছে সরকার, একটি মাত্র কারণে যে আমরা যে পিছনে পড়ে গেছি, এটাকে আমাদের এগিয়ে নিতে হবে। কাজে আবারও আমাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ক্ষতিগ্রস্ত মানুষ যারা আপনারা এখানে আসছেন, আমি এইটুকু আশা করছি যে আগামী ডিসেম্বর মাসের মধ্যে ইনশাল্লাহ আমরা কক্সবাজার পর্যন্ত রেলে, আবার বলছি চলে যাচ্ছি আমরা 22 সালে, আগামী বছর 22 সালে আমরা ইনশাল্লাহ রেল চলাচলের জন্য আমরা কক্সবাজার উন্মুক্ত করতে পারবো। এবং তবে আরেকটি কথা বলি, আমাদের এই প্রকল্পের মধ্যে আমি এর আগে যখন ভিজিটে এসেছি, কিছু কিছু ত্রুটি আমারও গোচরে এসছে, যদিও আমরা এক্সপার্ট না, আমরা এখানে কেউ এক্সপার্ট না, কিন্তু আমাদের যারা এক্সপার্ট তারা তাদের সেই জন্য বললাম রাজনৈতিক দৃষ্টি আর এটা হয় না, দৃষ্টিভঙ্গি। এবং এখানে আমাদের যে রেলটা আসবে, এর যে ওয়াশপিট, এখানে মেনটেনেন্স, এর যে ট্রিটমেন্ট, অন্যান্য যে ইয়েগুলো, এগুলির জন্য কোনো ব্যবস্থা এখানে রাখা হয়নি। না হলে এটা কী হবে, এটা লাস্ট স্টেশন, আর এখানে তো সেগুলো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এটা এখানে মেনটেনেন্স করতে হবে, এখানে আপনার এইগুলো কোনো কিছু করা হয়নি, যেটা পরবর্তীকালে আমি বলার পরে আমাদের পিডি সাহেব উদ্যোগ গ্রহণ করেছেন। কাজে আমার জায়গা কিন্তু আপনাদের আরেকটু দিতে হবে, আমাদের যা দিয়েছেন এইটাই যথেষ্ট নয়, এইগুলি সম্প্রসারণের জন্য আমাদের আরেকটু জায়গা দিতে হবে, সেই জন্য আপনাদের সহযোগিতা লাগবে। এটা যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এই রিভাইস প্রকল্পে যাতে না হয়, দরকার তোমরা নতুন করে আরেকটা প্রকল্প নাও, সেই প্রকল্প ইতিমধ্যে হাতে নেওয়া হয়েছে। আমরা একটা কমিটি করে দিয়েছিলাম,
কতটুকু কিভাবে কোন জায়গা লাগবে সেটি কমিটি তারা রিপোর্টও দিয়েছে। কাজে আমাদের কিন্তু আপনাদের আরেকটু কিন্তু সহযোগিতা লাগবে। এই আগাম এইটুকু বলে আপনাদের মেইনটেনেন্স জংশনও হবে না? হ্যাঁ, ওইটা এর আগে ধরা হয়নি, ধরা ছিল না। হ্যাঁ, কক্সবাজারে যাবে। তাই এখন এইটুকু কথা বলে এবং যারা আমাদের মাননীয় সংসদ সদস্য, আমাদের নেতৃবৃন্দ যারা আছে দলের বা ব্যক্তিগতভাবে তাদেরকে আমি আপনাদের মোবাইলের জন্য তো আমাদের রহমতুল্লাহ একটু দ্রুত আপনাদের সিরিয়াল আগে থাকবেন একটু দয়া করে। জমির উদ্দিন আপনি সাহেব বাকি চেকগুলো সাড়ে জমির উদ্দিনের পরে আসবেন ফজল করিম।